মানে আপনার একটা বিল্ডিংয়ের আলটিমেটলি টোটাল ভাড়া কত হবে হইতে পারে, সেটা হচ্ছে যে ওই বিল্ডিংয়ের যে সম্পত্তি মূল্য, সেই সম্পত্তি মূল্যের 15% হবে। বাড়ি ভাড়ার বৃদ্ধি 15% হবে বলা হয় নাই। আপনি বুঝতে পেরেছেন? দুই জিনিস। বাড়ি ভাড়া কখনোই 15% বাড়ানো যাবে না, এটা সরকারের নিয়ম অনুযায়ী কত 5% কত পার্সেন্ট? হ্যাঁ হ্যাঁ। তো সুতরাং সেটা আপনারা 2 বছর পর পর বাড়ি ভাড়া বাড়বে, কিন্তু বাড়ি ভাড়া মানে সর্বোচ্চ কত বাড়াইতে পারবে, ভাড়া কত হবে, সেটা 91 সালের আইন অনুযায়ী আপনার একটা প্রপার্টি যদি 1 কোটি টাকার প্রপার্টি হয় তাহলে সেটার 15% হবে, সেটার 12 মাসে ভাড়া। যে আমরা তো আছি, আমাদের ওয়ার্ড অফিস পর্যন্ত এটা সালিশি ইয়া করবে। ধরেন একটা বাসায় 10টা ফ্ল্যাট আছে, পানির মিটার একটি, এবং সুতরাং 10 ফ্ল্যাটকে সম্পূর্ণভাবে ভাগ করে দিয়েই তো পানির বিলটা এইভাবে নেওয়া হবে। এখন যদি বলা হয় যে না আপনি ফিক্স এত হাজার টাকা করে দিবেন, তখন আপনারা বলবেন যে এটা তো নিয়মের মধ্যে পড়ে না, আপনার তাহলে পানির বিল দেখাতে হবে। কমন বিলের ক্ষেত্রে কমন মিটার থাকে, সেটাও 10 ভাগ করে দেওয়া হবে। যদি দারোয়ান থাকে, অন্যান্য যে মেনটেনেন্স খরচ আছে সেটাও কমনলি ভাগ হবে। এখান থেকে তো আর লাভের কিছু নাই। বাড়িওয়ালা লাভ করবেন হচ্ছে তার যে সম্পত্তি সেটার তিনি ভাড়ার থেকে যে ইনকামটা করবেন সেটা হচ্ছে তার লাভ হবে। এগুলো হচ্ছে, যেহেতু আমাদের এখন একটা নির্দেশিকা হয়েছে, আপনারা এখন কথা বলার সুযোগ পাবেন। আইন অনেক পুরাতন, আমরা তো 1956 স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্ট দিয়েও তো আমরা আমাদের সম্পত্তিগুলো উচ্ছেদ করছি। তো আইন পুরান হলেই যে আইন মানে অযৌক্তিক হবে, এই লেন্স ইজ নট এ রাইট। তবে এই আইনের অনেক অ্যাম্বিগুইটি আছে। অ্যাম্বিগুইটি থাকার কারণেই কিন্তু আমরা নির্দেশিকাটা দিচ্ছি পরিষ্কার করার জন্য। তো ডেফিনেটলি এই আইন নিয়ে রিট হচ্ছে, হাইকোর্টে আলোচনা হচ্ছে, এটাকে আরও স্পেসিফিকেশন করার জন্য বারবার বিভিন্ন নির্দেশিকা কিন্তু সিভিল সোসাইটির পক্ষ থেকে দিচ্ছে। আপনারা যেন মঞ্জুর মোর্শেদ এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সুতরাং ওটা তো চলবে, কিন্তু এই মুহূর্তে আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আমরা সিটি কর্পোরেশন এগিয়ে এসেছি। আমাদের একটা বড় ডায়ালগ হচ্ছে বিভিন্ন কমিউনিটির সাথে, যে চাইলেই কি আপনি রাস্তাগুলো গেট দিয়ে 12টার সময় সবগুলো গেট বন্ধ করে দিতে পারেন কিনা। একটা তো খোলা গেট রাখতে হবে, কিন্তু একটা পকেট গেট সবসময় খোলা রাখতে হবে, মানুষের ইমার্জেন্সি বিষয় আছে। সেটা নিয়ে আমরা অনেকগুলো গেট কিন্তু ভেঙেও দিয়েছি, আপনারা দেখেছেন। সুতরাং এটা আমরা চাচ্ছি যে হাউজিং সোসাইটি যারা আছেন তারা যদি গেট লাগিয়ে থাকেন, সেখানে দারোয়ান রাখতে হবে 24/7। তাহলে এমার্জেন্সিতে একটা রোগী নিয়ে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে মানুষ কীভাবে বের হবে সেটা। আর পকেট গেট তো খোলা থাকতেই হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ ঢাকা শহরে তো 9 to 5 প্রফেশন নাই। আপনাদের প্রফেশনের কথা চিন্তা করেন, আপনাদের তো 9 to 5 প্রফেশন না। আমার প্রফেশন কি 9 to 5? আমি তো রাতেও বের হই। আমি এখন পর্যন্ত একদিন ছুটি ঠিক মতো নিতে পারিনি, অসুস্থ ছিলাম মাঝখানে কয়েকদিন, এর বাহিরে আমার কোনো ছুটি নাই। আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ছুটি নাই, তো আমরা বাসায় ফিরবো কখন? তো সুতরাং আর শহর মানেই তো হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষজন মিলিয়ে একটা শহরে বসবাস করবে, এবং একই বাসায় বিভিন্ন পেশার লোকজন থাকবে। তো সেটাকে আমরা এনশিওর করার জন্য আমরা বারবার আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অপারেশন চালাচ্ছেন, বুঝাচ্ছেন। আমরাও কমিউনিটিগুলোর সাথে আলাপ করছি যেন হাউজিং সোসাইটিগুলো যেন তাদের কোনো ফিউডাল ক্যারেক্টার যেন না শো করতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা তো এটা রেগুলার করি। প্রথম হচ্ছে যে আমাদের যখন অ্যাসেসমেন্ট হয়, আমাদের কিন্তু রেভিনিউ সুপারভাইজাররা গিয়ে ওই তার বাড়ি ভাড়ার এগ্রিমেন্টগুলো কিন্তু চেক করেন, মেপে টেপ দিয়ে মেপে এটা করেন। কিন্তু রক্ষা কবচ হিসেবে যেটা হচ্ছে যে যখন কোনো ধরেন বাড়িওয়ালা হঠাৎ করে চাইলেই বাড়ি ভাড়াতে যাচ্ছেন, ভাড়াটিয়া বলছে যে না আমি দিতে চাই না, তখন তো সালিশ হবে। সালিশে উনি কত ভাড়া করতে চান এবং কত ট্যাক্স দেন, এটা তখন আমাদের সিটি কর্পোরেশন যাবে। এই সুযোগটা তো সিটি কর্পোরেশনের তখন থাকবে। যে সুবিধা তো সিটি কর্পোরেশন দিয়ে থাকে, যে উনি বেশি ভাড়া দিয়ে কম ট্যাক্স দিয়ে থাকে, যে এক্স্যাক্টলি। কিন্তু এটা কখনো ভাড়াটিয়াদের পক্ষে আসবে কিনা? যে এটা ভাড়াটিয়াদের পক্ষে আসবে সাধারণত। আপনি দেখবেন যে যত বাড়িওয়ালা আছে, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে জিজ্ঞেস করবেন যে আপনারা অ্যাকচুয়ালি কত ভাড়া নেন এবং ট্যাক্সে কত দেখান। তো স্বাভাবিকভাবেই এটা আলটিমেটলি ভাড়াটিয়ার পক্ষে যাবে। আমরা আসলে একটা জিনিস বোঝাতে চাই যে এটা কোনো একপক্ষীয় বিষয় না, দুপক্ষেরই যেন একটা জাস্টিস থাকে, এবং একই সাথে যেন নগরের মধ্যে যেন একটা ট্রাঙ্কুইলিটি এবং একটা পিসফুলভাবে আমরা সবাই বসবাস করতে পারি, সেটা মাথায় রেখে আমরা এটা করছি। তো সুতরাং এখানে দেখেন বাড়িওয়ালা কীভাবে উচ্ছেদ করবেন সেই ব্যাপারেও যেরকম বলা আছে, ভাড়াটাকে 10 তারিখের মধ্যে ভাড়া দিতে হবে সেটাও বলা আছে। কারণ অনেক বাড়িওয়ালা আছেন খুবই সাফার করছেন, কারণ ভাড়াটিয়া বেশি প্রভাবশালী শক্তিশালী, সে ভাড়া দিতে চায় না। এবং একই সাথে যেহেতু একটা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শহরের ভাড়াটিয়া,
তাদেরও তো একটা মানে জাস্টিস এবং রাইটস এনশিওর করতে হবে। আমরা এই দুটো মাথায় রেখে এই নির্দেশিকাটি প্রদান করেছি। নির্দেশিকাতে তো আমরা চুক্তির কথাও যেরকম বলেছি, ভাড়ার রসিদও নেওয়ার কথাও আমরা বলছি। আপনি যদি চুক্তি নাও করতে পারেন, কিন্তু রসিদটা তো নিতে হবে আপনাকে অ্যাটলিস্ট। না হলে আপনি পরবর্তীতে ক্লেম করবেন কিভাবে? বাড়িওয়ালাই বা ক্লেম করবে কিভাবে রসিদ যদি না দেয়? যে আমি রসিদ দিলাম না, তাহলে কিভাবে বুঝবো সে আমার ভাড়াটিয়া? সুতরাং আমরা তো দুই পক্ষকেই বলবো যে আপনারা একটা ফর্মাল এগ্রিমেন্টের মধ্যে যান, কিংবা ফর্মাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে যান, কিংবা চুক্তিটার কোনো না কোনো লেভেলের ডকুমেন্টেশন থাকুক। এই রসিদটাও একটা ডকুমেন্টেশন। তো সুতরাং এবং এই রসিদ দিয়ে পরবর্তীতে আমরাও রেভিনিউ থেকেও আমরা এগুলো ক্লেম করতে পারবো। তো সেই জন্যই আমরা এই নির্দেশিকাতে এগুলো বলে দিয়েছি। 2 বছর পর সেটা তো আমাদের বিষয়, এটা আইনে লেখা আছে। 15% বাড়বে না, এটা 2 বছর পর পর আপনার না, এটা না, আমি আপনারা এটা বুঝেন নাই, আমি বুঝাই বলি। 1 নম্বর হচ্ছে, আপনার প্রথম প্রশ্ন কি ছিল ভাই? হ্যাঁ, শেষ করি, এটা উত্তর একবার দিয়েছি।